বিজেপি শাসিত ওড়িশায় বাঙালিদের হেনস্থা, বারবার সেই খবর উঠে আসছে। উল্টো ছবি বাংলায়। এর আগে আমরা দেখেছিলাম যে বাংলায় যারা পরিযায়ী শ্রমিকরা কাজে আসেন তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এবার ওড়িশায় যেতে ভুল বাসে পরিযায়ী শ্রমিকরা করিমপুরগামী দীঘা তমলুক রুটের বাসে উঠে পড়েন এবং ভুল বাসে উঠে পড়েন ওড়িশার পরিযায়ীরা। ভুল বুঝতে পেরে নেমে পড়েন তেহট্টের বেতাইয়ে। তারপর কি হলো জানবো, সরাসরি চলে যাব। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, তারপর কি হলো? প্রশাসন তাদের কি ব্যবস্থা করে দিল? দেখো তমশ্রী, উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে কাজের জন্য এসেছিলেন এক শিশু এবং এক মহিলা সহ 3 ব্যক্তি, এবং তারা যখন কলকাতায় এসে নামেন তারা কাজ খুঁজছিলেন এবং সেই সময় তাদের উদ্দেশ্য ছিল দীঘা যাওয়ার জন্য। এবং দীঘা যাওয়ার জন্য তিনি দীঘার একটি বাসে ওঠেন, কিন্তু সেই বাসটি ছিল দীঘা দমকল রুটের, এবং তিনি সেই বাসে কিন্তু তখন দীঘা থেকে ফিরে দমকলের দিকে যাচ্ছিল। অর্থাৎ দমকল মানে মুর্শিদাবাদের দমকল, যেটা কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক হয়ে যায়। এবং তারা সেই বাসে উঠে পড়েন এবং সেই বাসে চেপে তারা রওনা দেন। তারা যখন নদিয়ার বেতাই এলাকায় এসে পৌঁছন তারা বুঝতে পারেন তারা ভুল বাসে উঠেছেন এবং তেহট্টের বেতায় তারা নেমে পড়েন। এবং নেমে পড়ে তারা ইতস্তত ঘোরাঘুরি করতে থাকেন। তারা নতুন জায়গা কাউকে চেনেন না, ইতস্তত ঘোরাঘুরি করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ভাষার যে অসুবিধা, তারা উড়িয়া ভাষায় কথা বলছিলেন, স্থানীয় বাসিন্দাদের তাদের সেই ভাষাটা বুঝতে সমস্যা হচ্ছিল এবং তখনই তাদের সন্দেহ হয়। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ আসে, ওই ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় এবং সেখানেও তারা জিজ্ঞাসাবাদ করে। এবং জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছে যে নথিপত্র রয়েছে বা তাদের সার্টিফিকেট পরিচয়পত্র যেগুলো রয়েছে সেগুলো তারা যাচাই করে দেখেন এবং তারা খোঁজে জানতে পারেন তারা উড়িষ্যার বাসিন্দা এবং এখানে কাজের সন্ধানে এসেছিলেন। এরপরে তেহট্ট থানার পুলিশ উড়িষ্যা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের যে নথিপত্র ছিল অর্থাৎ পরিচয়পত্র ছিল সেগুলো যাচাই করে জানতে পারেন যে তাদের সঠিক পরিচয়পত্র রয়েছে। এবং এরপরে উড়িষ্যার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর এই তেহট্ট থানার পুলিশ কিন্তু তাদেরকে পুনরায় দীঘাতে উড়িষ্যায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং এর জন্য কলকাতাগামী যে বাস সেই বাসে তুলে দেন এবং সেখান থেকে যারা তারা নিশ্চিন্তে উড়িষ্যায় ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করে দেন। এবং এই ঘটনা কিন্তু নজির সৃষ্টি করেছে। তার কারণ কয়েকদিন ধরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ তথা নদিয়া জেলার বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য হয়রানির শিকার হচ্ছে। উড়িষ্যার পুলিশ প্রশাসন তাদেরকে বাংলাদেশের সন্দেহে আটক করে রেখে দিয়েছে এবং এই ঘটনার কিন্তু আজকে নজির সৃষ্টি করলো যখন উড়িষ্যার পরিযায়ী শ্রমিকরা এদেশে এসেছে, অর্থাৎ নদিয়া জেলাতে বা পশ্চিমবঙ্গে এসেছে। সেখানে কিন্তু পুলিশের যে ভূমিকা সত্যি কিন্তু ব্যতিক্রমী ভূমিকা এবং তা প্রশংসার যোগ্য। তমশ্রী, বেশ সমীর। আমাদের কাছে সকালে খবর আসে 3 জন পুরুষ, 1 জন মহিলা এবং কোলে একটি বাচ্চা বেতাই এসছেন। তো পাবলিক ওদের ভাষা শুনে বুঝতে পারেন তারা বাইরে থেকে এসছেন। ইনিশিয়ালি ওনাদের অন্য কিছুভাবে ভাবা হচ্ছিল, কিন্তু আমরা প্রপার ভেরিফাই করি আধার কার্ড এবং এনাদের বাড়ি উড়িষ্যায় জানা যায় এবং প্রত্যেককে আমরা ভেরিফাই করে লোকাল থানা থেকে করেছি এরা জেনুইন লোক আছে, কোনোরকম ভুল বার্তা যেন না যায় এবং তাকে আমরা প্রপার গাইড করে আবার পুরোনো জায়গায় আমরা ফিরিয়ে দিচ্ছি। এবার স্বরূপনগরের দিকে নজর রাখবো। স্বরূপনগরে পাকড়াও বাংলাদেশি সহ মহিলা ভুয়ো পরিচয়ে ভারতীয় নথি তৈরির অভিযোগ। স্বরূপনগরের বাসিন্দার মেয়ে পরিচয়ে নথি তৈরি। অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে এই পুরো চক্র সামনে এলো? কারণ নথি তৈরির সময় আর যদি নথি তৈরি করতে গিয়েছিলেন তাহলে সাহায্য কে করলো? হ্যাঁ দেখো, বাংলাদেশের মহিলা নাম হচ্ছে চুমকি শিকদার। তার আত্মীয় হয়, যেটা জানা গেছে তার আত্মীয় হয় স্বরূপনগরের তেঁতুলিয়ার বাসিন্দা শ্যামলী শিকদার। তার বাড়িতে চোরাই পাথে বাংলাদেশ পার হয়ে সেই শ্যামলী শিকদারের বাড়িতে আসে এবং সেই শ্যামলী শিকদারকে মা পরিচয় দিয়ে সেই শ্যামলী শিকদারের যেসব নথি আছে, আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এইসবগুলোকে ব্যবহার করে এই চুমকি শিকদার ইন্ডিয়ান ভারতীয় যেসব আধার কার্ড, প্যান কার্ড বা নাগরিকত্ব সে নিয়েছিল। এবং এইটা কিন্তু এই চুমকি শিকদার সে একটা সরকারি অফিসে এই নথিপত্রগুলো যখন একটা বিশেষ কাজে জমা দেয় তখন সেই সরকারি অফিসের থেকে কিন্তু সন্দেহ হয় শরীফনগর থানার পুলিশকে ইনফর্ম করে এবং তখন শরীফনগর থানার পুলিশ সেই শ্যামলী শিকদারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুরো পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে এবং তখনই শ্যামলী শিকদার এবং চুমকি শিকদারকে গ্রেফতার করে। এবং এই যে শ্যামলী শিকদার পুরো বিষয়টি কিন্তু জানে এবং কারা এর ভিতরে আর কারা কারা জড়িত আছে সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ অনুপম। অন্যদিকে মুর্শিদাবাদে সেখানে জাল আধার চক্রে গ্রেফতার 3। খড়গ্রামে জাল আধার চক্রের পর্দাফাঁস। গ্রেফতার জাল আধার চক্রের পান্ডা সহ 3। কিভাবে গ্রেফতার, কিভাবে সামনে এলো গোটা ঘটনা জানবো। প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব।
দেখো, মুর্শিদাবাদের ঝড়গ্রাম থানার পুলিশ বিশেষ সূত্রে গোপন সূত্রে খবর পেয়ে 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং একটা সাইবার ক্যাফেতে হানা দিয়ে জানতে পারে যে বহুদিন ধরে তারা কিন্তু এই জাল আধার কার্ড তৈরি করছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে জাল আধার তৈরি করার বিভিন্ন সরঞ্জাম যেমন বাজেয়াপ্ত করেছে এবং জানতে পেরেছে যে তারা বিভিন্ন মানুষের জাল আধার কার্ড তৈরি করে দিচ্ছিল মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়, তারপরে কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তারা কতদিন ধরে এই কাজ করছিল এবং কতগুলো আধার কার্ড তৈরি করেছে এবং এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে সমস্ত কিছুই কিন্তু মুর্শিদাবাদ থানা পুলিশ তদন্ত করে দেখছে। বেশ। মল্লারপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে। মল্লারপুরে খুন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ। মল্লারপুরের বিসিয়া গ্রামে বোমাবাজি, বাইতুল্লাহ শেখ বাড়ি ফেরার পথে হামলা। বাইতুল্লাহ ও তার সঙ্গীদের লক্ষ্য করে বোমাবাজি। অভিযুক্ত ইয়াফর শেখ ওরফে বাসির। কে এই বাসির, কি কারণে এই হামলা খুন জানবো। আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের খুনের ঘটনায় মল্লারপুর থানার পুলিশ ইয়াফর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আজকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তার 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। যদিও ইয়াফর শেখের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই খুনের সাথে সে জড়িত না, তবে জমি জায়গা বিবাদ নিয়ে একটি সমস্যা হয়েছে বাইতুল্লাহ শেখের সাথে বিগত কয়েক মাস আগে, সেই কারণে সন্দেহবশত তাকে গ্রেপ্তার করেছে। যদিও মল্লারপুর থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের কিনারা করতে চাইছে যে আদৌ এই খুনের সাথে যুক্ত আছে কিনা। তবে তৃণমূল নেতার পরিবারের সদস্যরা তারা কিন্তু দাবি করছে যে বিরোধী রাজনৈতিক দলের যোগ সাজগেই তার মৃত্যু হয়েছে বা খুন করা হয়েছে তাকে। বেশ। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। রাজ্জাক খান খুনে গ্রেফতার আরো এক। উত্তর কাশীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বাবু খানকে। রাজ্জাক খানকে খুনের ঘটনায় এই বাবু খানের কি ভূমিকা ছিল, কেন গ্রেফতার করা হলো বাবু খানকে জানবো। তার আগে আরো একবার জানিয়ে রাখি, ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো এক। রাজ্জাক খান খুনে গ্রেফতার আরো এক। উত্তর কাশীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বাবু খান। আর রাজ্জাক খান খুনে ধৃতের সংখ্যা বেড়ে 8। ভাঙড়ের তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। রাজ্জাক খান খুনে গ্রেফতার আরো একজনের আগে আরো 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই খুনের ঘটনায় গ্রেফতার মোট 8 জন। উত্তর কাশীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বাবু খানকে। খুনের সময় ঘটনাস্থলে ছিল এই বাবু খান, কিন্তু এই রাজ্জাক খান খুনে বাবু খানের কি ভূমিকা ছিল, কেন গ্রেফতার করা হলো বাবু খানকে জানবো। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই যে বাবু খান, এই বাবু খান হচ্ছে রাজ্জাক খুনের সঙ্গে সরাসরি জড়িত। যে মূল চক্রী মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু একে একে এই সমস্ত নাম উঠে আসছে। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তর কাশীপুর থানার পুলিশ মোট 8 জনকে গ্রেফতার করেছে। সবাইকেই কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে আরো বেশ জন জড়িত বলে কিন্তু সন্দেহ করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। যাদেরকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করে নতুন আরো কোনো নাম উঠে আসে কিনা, এর সঙ্গে অন্য কোনো তৃণমূলের নেতৃত্ব বা আইএসএফ এর কোনো নেতৃত্ব জড়িত আছে কিনা তারও তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ। 10 জুলাই নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, ধসের খবর। আর নিউজ 18 বাংলার খবরের জের হিঙ্গলগঞ্জে নদী বাঁধ মেরামতি শুরু। বাঁধ মেরামতি শুরু সেচ দপ্তরের। এই বিষয়ে আলো জানবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, দেখো, হিঙ্গলগঞ্জের সাহেবখালী নদী শিববাড়ি এলাকায়, সেখানে গত 10 জুলাই আমরা খবর করেছিলাম যে 60 থেকে 70 ফুট নদীর বাঁধে ধস নেমে গিয়েছিল এবং এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল। তার কারণ এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও অফিস, সেচ দপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছিল না। এরপর আমরা 10 জুলাই সেই খবর পড়ি এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে সেচ দপ্তর, সেখানে পরিদর্শনে যায় এবং আজকে থেকে সেখানে সেই নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে এবং তারপরে কিন্তু এলাকার মানুষ রীতিমতো শক্তিতে এবং নিউজ 18 বাংলাকে কিন্তু রীতিমতো তারা ধন্যবাদ দিল। কারণ যে সমস্যার সমাধান হচ্ছিল না, আমাদের খবরের পরেই সেই সমস্যার সমাধান হয়, আমাদেরকে ধন্যবাদ জানালো এলাকার মানুষ। বেশ।
জলপাইগুড়িতে তিস্তা নদী থেকে বালি পাচারের অভিযোগ। বালি বোঝাই ভারী গাড়ির চাকায় ক্ষতিগ্রস্ত গাইড বাঁধ। আর গাইড বাঁধের ক্ষতিতে চিন্তা বাড়ছে স্থানীয়দের। কি বলছেন স্থানীয়রা জানবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, রংধামালি এই এলাকা গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে বালি পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই ভারী গাড়ি নিয়ে তিস্তা নদীতে নেমে পড়ছেন বালি পাচারকারীরা। ভারী গাড়িতে লোড করে তারপর তার নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। আর তার ফলে কিন্তু তিস্তা নদীর যে গাইড বাঁধ রয়েছে তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানও ঘটনাস্থল পরিদর্শন করে একটি রিপোর্ট পাঠিয়েছে সেচ দপ্তরে। সেচ দপ্তরের যেটা বক্তব্য, তারা কয়েক মাস আগেই কিন্তু ভূমি ও রাজস্ব দপ্তরকে কিন্তু একটি চিঠি করে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেছিলেন। এই ঘটনার পর আবার পদক্ষেপের জন্য আবেদন জানাবেন তারা। পাশাপাশি এই সেচ বাঁধটি যাতে দ্রুত মেরামত করা যায়, কারণ এটি জলপাইগুড়ি শহর থেকে সংলগ্ন এলাকায় অবস্থিত এবং ভারী বৃষ্টি এবং তিস্তার ভয়াবহ পরিস্থিতি ধারণ করলে বন্যার একটা আশঙ্কা থেকেই যায় এই বাঁধ ভেঙে। সেই কারণে দ্রুত যাতে মেরামত করা যায় তার জন্য পদক্ষেপ করা হবে বলে সেচ দপ্তর আশ্বস্ত করেছে। বেশ।